গতরাতে ইরান হামলা চালিয়েছে ইসরায়েলকে এবং পাল্টা ব্যবস্থা হিসাবে ইসরায়েলও হামলা চালিয়েছে ইরানের উপর। এই দুই পক্ষের হামলা পাল্টা হামলার পরে এখন পরিস্থিতি মোটামুটি শান্ত। ট্রাম্প আহ্বান জানিয়েছেন দুই পক্ষকেই যাতে আর যুদ্ধে না জড়ায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও জমে উঠেছে। এবং প্রশ্ন হচ্ছে যে এই খেলায় শেষ হাসি হাসবে কে? আমাদের এস্তোনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম ভাই তার ফেসবুক পোস্টে খুব চমৎকার ভাবে বিষয়টা বুঝিয়ে বলেছেন। আমি একটু সেখান থেকে পড়ে শোনাই। গতকাল রাতে ইরানের মিসাইলগুলো যখন ইসরায়েলে আঘাত করতেছিল, ট্রাম্প তখন সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দিচ্ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে ইসরায়েলে তো ইরান হামলা করেছে, তোমার মন্তব্য। উত্তরে সে বলেছে নেতানিয়াহু উইল হ্যাভ নো চয়েস বাট টু অ্যাকসেপ্ট দ্য ডিল। মানে চুক্তিটি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় নাই। নেতানিয়াহু হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এখন প্রশ্ন হচ্ছে যে কেন ট্রাম্প এই কথা বলেছেন? কারণ ট্রাম্প খুব ভালো করেই জানে যে ইরান গত 3 দিন ধরে বলে এসেছে যে লেবাননের রাজধানী দক্ষিণ বৈরুত আমাদের রেড লাইন। ইসরায়েল যদি সেখানে হামলা করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে এর বদলা আমরা নেব। গতকালকে লেখায় তো বলেছিলাম যে ইসরায়েল গতকাল সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে হামলা করেছে। ইরানের কাছে দক্ষিণ বৈরুত কেন রেড লাইন জানেন? কারণ হচ্ছে ইরানের ইংরেজি পত্রিকা তেহরান টাইমস একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা শিরোনাম করেছে যে দ্য লেবাননিজ গভর্নমেন্ট ইজ নট প্রোভাইডিং শেল্টার টু ইটস ওন পিপল। মানে লেবানন সরকার তার নিজ দেশের জনগণকে আশ্রয় দিচ্ছে না। এই রিপোর্টটি কয়েকবার পড়েছি। এখানে বলা হয়েছে যে দক্ষিণ লেবাননের লিটানি নদীর আগ পর্যন্ত অঞ্চলটা ইসরায়েল জোর করে দখল করে নিয়েছে। ওই অঞ্চলের মানুষ আশ্রয়ের খোঁজে লেবাননের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাচ্ছে, কিন্তু কেউই তাদেরকে আশ্রয় দিচ্ছে না। কেন দিচ্ছে না জানেন? কারণ আমেরিকা এবং ইসরায়েলের দাস লেবানন সরকার মনে করতেছে এরা সবাই হেজবুল্লাহ সদস্য। এদেরকে আশ্রয় দিলে ইসরায়েলের বোম এসে পড়বে ওদের মাথার উপর। এমনকি সেখানকার আরব এনজিও গুলো, মানে সৌদি আরব, কাতার, আরব আমিরাতের এনজিও গুলো পর্যন্ত এদেরকে আশ্রয় দেয় নাই। শেষ পর্যন্ত কারা আশ্রয় দিয়েছে জানেন? লেবাননের রাজধানীর দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের জনগণ এদেরকে আশ্রয় দিয়েছে। এদের বেশিরভাগই হচ্ছে শিয়া জনগোষ্ঠী। ইসরায়েল গতকালকে সেখানেও বোমা মেরেছে। তাহলে এই মানুষগুলো এখন যাবে কোথায় বলেন তো? ঠিক এজন্যই ইরান গতকাল রাতে ইসরায়েলে একের পর এক ব্যালিস্টিক মিসাইল হামলা করেছে। স্রেফ লেবাননের এই মানুষগুলোকে ইসরায়েলের বোমের হাত থেকে রক্ষা করার জন্যই ইরান এই হামলা চালিয়েছে। এজন্যই যখন ইরানের মিসাইলগুলো ইসরায়েলে আঘাত করেছিল তখন ট্রাম্প পোস্ট করে লিখেছে যে ইসরায়েল শুডন্ট রিটালিয়েট, মানে ইসরায়েল যেন পাল্টা হামলা না করে। এরপর ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলে আবার পোস্ট করে লিখেছেন যে ইসরায়েল হামলা চালাবে না। এবং ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকেও একই কথা বলেছে, আই কল অল দ্য শটস, হি ডাজন্ট কল দ্য শটস। মানে সবকিছু আমার নির্দেশেই চলে, নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু এরপর আমরা কি দেখলাম? ভোরবেলা ইসরায়েল ইরানের বেশ কিছু জায়গায় হামলা করেছে। প্রশ্ন হচ্ছে যে তাহলে নেতানিয়াহু কি ট্রাম্পের কথা শোনে, নাকি ট্রাম্প মুখে বলেছে একটা আর নেতানিয়াহুকে করতে বলছে আরেকটা? এটা একটা প্রশ্ন। তবে এর কয়েক ঘন্টা পরে ট্রাম্প অবশ্য একটা পোস্ট করে লিখেছে যে ইসরায়েল এবং ইরানের উচিত একে অপরের উপর বোমা হামলা বন্ধ করা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজ একটি ইন্টারভিউতে বলেছেন যে ইরান হ্যাজ দ্য আপার হ্যান্ড and that's why Trump is asking Israel to stop the bombing. মানে ইরান এখন সুবিধাজনক অবস্থায় আছে, আর এজন্যই ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধ করতে বারবার আহ্বান জানাচ্ছে। আপনাদের কি মনে হয় যে ইসরায়েল যদি ভালো অবস্থানে থাকতো ট্রাম্প জীবনেও কখনো নেতানিয়াহুকে হামলা বন্ধ করতে বলতো? প্রশ্নই আসে না, বলতো না এই কথা। আর ইরান যে সুবিধাজনক অবস্থায় আছে তা কিভাবে বুঝবেন জানেন? তার্কিক সংবাদ মাধ্যম টিআরটি জানিয়েছে যে ইরানের 10টা মিসাইল সরাসরি ইসরায়েলে আঘাত এনেছে। ওর একটি ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে প্যালেস্টাইনের পশ্চিম তীরের যে জায়গাটায় ইসরায়েলের সেটেলাররা জোর করে দখল করে রেখেছে সেখানেই সরাসরি একটা মিসাইল আঘাত এনেছে। এছাড়া হাইফাতেও আঘাত করেছে। ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের অবস্থা কতটা খারাপ সেটা বোঝার জন্য ভূরাজনৈতিক বিশ্লেষক হিসাবে
সবসময় চেষ্টা করি সেখানে থাকা অন্যান্য দেশের দূতাবাসগুলো কি করতেছে, কেমন বার্তা দিচ্ছে এটা খেয়াল রাখার। পূর্ব জেরুজালেমে থাকা ইউরোপের দেশ বেলজিয়াম কনসুলেট অফিস আজকে জানিয়েছে যে আমরা আমাদের দূতাবাসের কর্মচারীদেরকে শহরে বের হতে মানা করতেছি এবং বেলজিয়ামের নাগরিকদের ওই অঞ্চলে ট্রাভেল না করার নির্দেশ দিচ্ছি। এ থেকেই বোঝা যায় যে ইরানের মিসাইলগুলো কতটা সফলভাবে ইসরায়েলে আঘাত করতেছে। এখন কি হবে জানেন? মার্কিন সামরিক এক্সপার্ট কর্নেল ড্যানিয়েল ডেভিস বলেছেন যে ইসরায়েল উইল নাও সিক হেল্প ফ্রম আমেরিকা for its security because it is not possible for Israel alone to stand against Iran. মানে ইসরায়েল এখন আমেরিকার কাছে ভিক্ষা চাইবে ওদের নিরাপত্তার জন্য, কারণ ইসরায়েলের একার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব না। আর এটাই কিন্তু প্যাটার্ন। ইসরায়েল চাইতেছে আমেরিকা যে করেই হোক আবার যাতে যুদ্ধে জড়ায়, যুদ্ধ শুরু করে যাতে কোনো চুক্তি না হয়। এজন্যই ওরা গতকাল দক্ষিণ বৈরুতে হামলা করেছে, যাতে যুদ্ধটা আবার শুরু হয়। মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক তিত্রা পার্সি গতকালকে পোস্ট করে বলেছেন যে ইফ ট্রাম্প ডাজন্ট স্ট্যান্ড উইথ ইসরায়েল নাও পিপল উইল সে হি হ্যাজ অ্যাবান্ডন্ড ইসরায়েল। যদি ট্রাম্প এখন ইসরায়েলের পাশে না দাঁড়ায় তাহলে মানুষ বলবে ট্রাম্প ইসরায়েলকে পরিত্যাগ করেছে। এরপর পার্সি লিখেছেন যে আর যদি ট্রাম্প ইসরায়েলের কথা শুনে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে জনগণ বলবে যে ট্রাম্প ইসরায়েলের কথাই উদ্বোস করে। ইসরায়েলি মার্কিন পররাষ্ট্রনীতি ঠিক করে দিচ্ছে, কিন্তু ইরান যেটা করেছে সেটা হচ্ছে যে তারা কয়েক গুণ বেশি শক্তিতে ইসরায়েলকে আঘাত করেছে। তাই ট্রাম্প বাধ্য হয়ে পোস্ট করে লিখেছে যে ইরান এবং ইসরায়েলের উচিত এখনই একে অপরের উপর বোমা হামলা করা বন্ধ করা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ কি বলেছে জানেন? তারা বলেছে আমেরিকা সাহায্য ছাড়া ইসরায়েল এই হামলা করতে পারতো না, আমেরিকানরাও আমাদের টার্গেটে আছে। এই কথা বলার পর 10 মিনিটও যায় নাই ট্রাম্প এসে ওই পোস্ট করেছে। তাহলে বুঝেন যে কি পরিমাণ ভয় পেয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ট্রাম্প। এদিকে ইয়েমেনের হুতিরা ঘোষণা করেছে যে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোন জাহাজ আর যেতে পারবে না, গেলেই হামলা চালানো হবে। এই বাব আল মানদেব হচ্ছে হরমুজ প্রণালীর বিকল্প। সৌদি আরবের জেদ্দার ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরব সেখানে পণ্য রপ্তানি করে তেল বিক্রি করে সীমিত পরিমাণে ইসরায়েলের জাহাজগুলো ওই অঞ্চল দিয়ে চলাচল করে এবং ওই লোহিত সাগরের অপর প্রান্ত দিয়ে সুয়েজ খাল দিয়ে বা ইউরোপের দিকেও যায়। কাজেই এই বাব আল মানদেব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হরমুজের বিকল্প। সেটাই কোন ইসরায়েলি জাহাজ চলাচল করতে পারবে না, গেলেই হামলা করবে হুতিরা। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারান্ডি আজকে বলেছেন যে আপাতত শুধু ইসরায়েলের জন্যই এই বাব আল মানদেব বন্ধ করা হয়েছে, কিন্তু যদি ইরানে আরো আঘাত আসে তাহলে হরমুজের মতো সবার জন্যই এই বাব আল মানদেব লোহিত সাগরের প্রণালীও বন্ধ করে দেওয়া হবে। এর মানে হচ্ছে যে পৃথিবীর প্রায় শতকরা 50% তেল গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। ইরানের হাতে এখন সকল কার্ড, হরমুজ প্রণালী কিংবা বাব আল মানদেব তো কৌশলগত কার্ড। কিন্তু ইরানের সামরিক প্রযুক্তি যদি আপনি দেখেন, ওরা মিসাইল আর ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। মানে এত এগিয়েছে যে এটা কেউ ভাবেইনি। কিভাবে এগিয়েছে জানেন? যুগের পর যুগ পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে একটি পশ্চাদপদ জনপদ হিসাবে প্রচার করতেছিল। ইরানের সমাজ কিন্তু এমন না, ওরা অনেক আধুনিক এবং পড়াশোনা করা জাতি। আমাদের সমাজে লোকে কি বলবে ভেবে আমরা থেমে যাই, কিংবা আমাদের সমাজ আমাদেরকে থামিয়ে দেয়। ইরানে কিন্তু ব্যাপারটা এমন না। আপনার যদি মেধা থাকে, আপনি যদি কোনো নতুন বুদ্ধি নিয়ে হাজির হন, ইরানের পরিবার, সমাজ, রাষ্ট্র সেটাকে প্রমোট করে। আজকে অধ্যাপক মারান্ডিকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা কিভাবে এই নিষেধাজ্ঞার মধ্যেও এমন উন্নত প্রযুক্তির সামরিক শক্তিতে পরিণত হলে। মারান্ডি এসে বলেছেন যে আমরা চকচকে জিনিসে বিশ্বাসী নই, আমরা কাজে বিশ্বাসী। ইরান যে কোনো জ্ঞান বিজ্ঞান চর্চাকে অগ্রাধিকার দেয়। আমরা আমাদের তরুণদেরকে উৎসাহ দেই, যার যেই কাজ করতে ভালো লাগে সেটাই যেন ওরা ঠিক মতো করতে পারে। অথচ দেখেন আমাদের সমাজ। তো যাই হোক, মার্কিন ভূরাজনৈতিক এক্সপার্ট কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
জেফ্রি সাক্সকে আজকে জিজ্ঞেস করা হয়েছিল যে এখন তাহলে কি হতে যাচ্ছে। তিনি আরো জোর দিয়ে বলেছেন যে ট্রাম্প যদি মুখ বাঁচাতে চায় তাহলে ইরান থেকে লেজ গুটিয়ে এখনই চলে আসতে হবে, নইলে অনেক দেরি হয়ে যাবে। ট্রাম্প লেজ গুটিয়ে পালাবে কিনা বলতে পারতেছি না, কিন্তু এই যে ট্রাম্প ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করতে বলতেছে, একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে, এটা সম্ভব হয়েছে ইরানের সামরিক সক্ষমতার জন্য। আর এটা ইরান নিজেরাই অর্জন করেছে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে বলেই। এই লেখা শেষ করতেছে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম আল ফকরের একটা বার্তা দিয়ে। তিনি বলেছেন যে আমরা আপাতত ইসরায়েলে হামলা বন্ধ করলাম, কিন্তু ইসরায়েল যদি লেবাননে বা ইরানে আবার হামলা করে তাহলে আমরা ইসরায়েলকে মাটির সাথে গুলিয়ে দেব। হ্যাঁ, ঠিকই পড়েছেন, একদম এই কথাই বলেছে, মাটির সঙ্গে গুলিয়ে দেব। শুধু ইরানে না, লেবানন সহ অন্য সকল ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে, নইলে ইসরায়েলকে এর ভয়াবহ খেসারত দিতে হবে। সাম্রাজ্যবাদী আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরান এসেছিল ওদের সরকারকে উৎখাত করতে, ওদের প্রাকৃতিক সম্পদ লুটপাট করতে। এই যুদ্ধ ওরা শুরু করেছিল ইরানকে ধ্বংস করে দেওয়ার প্রতিজ্ঞা করে, আর এখন ইরান ওদেরকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছে। আমি গত সপ্তাহে লেখায় বলেছিলাম যে ইরান এই যুদ্ধের পর পরাশক্তি হিসাবে পৃথিবীতে আবির্ভূত হবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেপ আজকে বলেছেন যে ইরান এখনই অলরেডি বিশ্বের পরাশক্তি হয়ে গিয়েছে। যেই ইরান আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে 100 দিন যুদ্ধ করে টিকে থাকতে পারে, তারা পরাশক্তি না হলে পরাশক্তি কে? এর পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন যে হরমুজ এবং বাব আল মানদেব প্রণালী মিলিয়ে পৃথিবীর প্রায় 50% তেল গ্যাস সাপ্লাই নিয়ন্ত্রণ এখন ইরান নিয়ে ফেলেছে, এবং ওদের মিসাইল প্রযুক্তি এখন পুরো পৃথিবীর কাছে বিস্ময়। ওদিকে হরমুজের নিচ দিয়ে যে ইন্টারনেট সাইবার কেবল গিয়েছে, যেটা দিয়ে একদম ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্যের যে ইন্টারনেটের যে সংযোগ, ইরান বলেছে এই জন্য তাকে টোল দিতে হবে। গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফট এরা সবাই ইরানকে হরমুজের নিচ দিয়ে যে ইন্টারনেট কেবল গিয়েছে বা বাবার মানদের দিয়ে, এর জন্য ইরানকে ট্যাক্স দিতে হবে। যদি না দেয় তাহলে ইরান ওই ইন্টারনেট কেবল কেটে দিবে, এবং কেটে দিলে পুরো ভারতীয় উপমহাদেশ সহ পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে ইউরোপের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, এবং মধ্যপ্রাচ্যে যে ডাটা সেন্টার গুলো আছে সেই ডাটা সেন্টারের সঙ্গে অন্যান্য বিশ্বের সংযোগ বন্ধ হয়ে যাবে, এবং এটা হবে গুগল, মেটা, অ্যামাজন, মাইক্রোসফটের বিরাট বড় ক্ষতি। ইরান বলেছে হরমুজ দিয়ে জাহাজ গেলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং যত ইন্টারনেট কেবল আছে এগুলোর জন্য আমাদেরকে ট্যাক্স দিতে হবে, এবং এটা করা ছাড়া মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন, গুগলের আর কোনো উপায়ও নাই। ইরানই এখন পৃথিবীর পরাশক্তি। প্রদর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকে হাতে, আমি একটা একটা করে আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথম ব্রেকিং খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অহংকার চূর্ণ করে দিল ইরান। হরমুজ প্রণালীতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত বা ভূপাতিত। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ইরানের কাছে অবশেষে নতি স্বীকার করল দখলদার বাহিনী। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইয়েমেনে ড্রোন ঢুকে পড়েছে ইসরায়েলের ভেতরে, কি হলো তারপর। পাশাপাশি হিজবুল্লাহ এবং দখলদার বাহিনীর সংঘর্ষ অব্যাহত আছে, এবং ডোনাল্ড ট্রাম্প শেষ রাতে নেতানিয়াহুকে কি বলেছিল। চলুন আমি একটা একটা করে এই খবরগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। শুনতে দেখতে কোনো প্রবলেম আছে কিনা আমাকে কমেন্ট করবেন, যদি সব ঠিক থাকে তো ভালো। ভাই অনেকদিন পরে লাইভ দেখতেছি। কেন ভাই অনেকদিন পরে দেখছেন কেন? কোথায় ছিলেন এতদিন আপনি? লন্ডন থেকে জাহির শুভেচ্ছা জানিয়েছেন না ভাই? আপনাকেও শুভেচ্ছা। আমার প্রিয় শহর লন্ডন, অনেকদিন লন্ডনকে মিস করছি। দেশে আসার পর আর যাওয়া হলো না, যাবো ইনশাআল্লাহ শীঘ্রই। কাতার থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, তিনি 4 বছর আমার ভিডিও দেখছেন। জি, আপনার জন্য ভালোবাসা। হবিগঞ্জ থেকে আনোয়ার হোসেন, জি। আসেন আমি একটা একটা করে খবরে যাচ্ছি, সব ঠিক আছে কিনা। ওকে। সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বেঁচে আছেন, শহীদ হয়ে গেছেন, প্লিজ জানাবেন। এখন পর্যন্ত এরকম কোনো খবর পাইনি যে তিনি শহীদ হয়ে গেছেন। যতটুকু আমাদের কাছে তথ্য ততটুকুই দিব। তিনি তো কালকেও স্টেটমেন্ট দিয়েছেন। আজকে এরকম খবর কিছু কিছু গণমাধ্যমের উড়াদুরা খবরের উপর এখনো আস্থা রাখতে চাই না। নির্ভরযোগ্য কোনো সূত্রের খবর পেলে অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। দর্শক, প্রথম যে খবরটি, ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা আপাতত বন্ধ আছে।
এর প্রধান কারণ হলো ইরানকে নিয়ে ইসরায়েলের যে পরিকল্পনা ছিল সেটা ভেস্তে গেছে। দুটো বিষয়ে আমাদের আলোচনায় এসছে, আমি দুটো বিষয় তুলবো। একদম রাইট কোনটা আমি বলতে পারবো না, অন্য কেউ বলতে পারবো না সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া। অর্থাৎ আমেরিকার সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের অনুমতি নিয়েই ইসরায়েলে হামলাটি করেছিল। কেউ কেউ বলছে এখানে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছিল না, বা ডোনাল্ড ট্রাম্প পূর্বে জানতেন না, কিন্তু সামরিক বাহিনী জানতো আমেরিকার। যখন ইরান নিজ থেকে বৈরুতে হামলার প্রতিশোধ হিসেবে আক্রমণটা শুরু করলো, ইরান খুব বড় আকারে আক্রমণ করেছে। পাল্টা জবাবে ইসরায়েল ট্রাম্পের নির্দেশ অমান্য করে, ট্রাম্প বলেছিল যেন ইরানে পাল্টা হামলা না করে, তারপর 2.5 থেকে 3 ঘন্টা পর ইসরায়েল কিন্তু রিটালিয়েট করেছে ইরানে, এবং ইরানের পেট্রোকেমিক্যাল কয়েকটি গবেষণা বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিট করে। উত্তরে ইরান তার দ্বিতীয় অ্যাটাকগুলো হাইফা থেকে শুরু করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থানগুলোতে টার্গেট করে। তাদের বিমানবন্দর, নেভাত্তাম কি জানেন? আমি যারা আমার ভিডিও নিয়ে দেখেন তারা জানেন। নেভাত্তাম হলো আমেরিকা থেকে পাওয়া ইসরায়েলের সবচেয়ে আধুনিক যে যুদ্ধ বিমান F-35 ফিফথ প্রজন্মের স্টিলথ প্রযুক্তির, সেই নেভাত্তাম বিমানবন্দরে ইসরায়েল তার সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোকে সংরক্ষণ করে বা রাখে, এখান থেকে ফ্লাই করে এবং এখান থেকে ইরানে বা বিভিন্ন দেশে আক্রমণ করে। সেখানে হিট করেছে ইরান। পাশাপাশি তাদের যে বেনগোরিয়ান বিমানবন্দর, সেখানে হিট করেছে। তো এরপর আরো কয়েকটি জায়গায় যখন হিট করা হয়েছে, ইসরায়েল সবগুলো ইন্টারসেপ্ট করতে পারেনি। পরবর্তী ইসরায়েল দেখলো যে তারা ইরানের কাছে যে মারটা খেয়েছে, ইরানকে যতটুকু মেরেছে তার চেয়ে ডবল মার তারা খেয়েছে। ইরান বলল আমরা আরো বড় পরিসরে অ্যাটাক করতে যাব। অ্যাটাক না করে, ইরান বলল ওকে ফাইন, যদি ইসরায়েল আমার উপর পাল্টা অ্যাটাক আর না করে আমি করব না, তবে আরেকটা শর্ত আছে, ইসরায়েল হামলা হতে পারবে না। যদি লেবাননে হামলা হয়, ইরান আবারও অ্যাটাক করবে। তো দুই দেশের মধ্যে আপাতত চুপচাপ, একে অপরকে আপাতত মারছে না। কিন্তু লেবাননে আক্রমণ দুপক্ষের মধ্যে চলছে। দক্ষিণ অঞ্চলে, এটা বৈরুতে আক্রমণের প্রতিশোধ কিন্তু ইরান নিয়েছে। এটা বৈরুত শব্দটা খেয়াল রাখবেন, রাজধানী। লেবাননের দক্ষিণে দখলদাররা হিজবুল্লাহর উপর অ্যাটাক করছে। হিজবুল্লাহ তাদেরকে চারদিক থেকে ঘিরে অ্যাটাক করছে। খেলা কিন্তু দুই পক্ষে চলছে, উইকেট দুই পক্ষে যাচ্ছে। অর্থাৎ ওরা যেই যেই জায়গাগুলো দখল করেছিল, দখলদাররা, যেখানে মার্কাবা সহ বিভিন্ন ট্রুপ ক্যারিয়ার নিয়ে তারা এসছে, যেখানে সামরিক বাহিনীগুলো পতাকা উড়িয়ে ঘাঁটি গেড়েছে, সেই জায়গাগুলো খুঁজে খুঁজে হিজবুল্লাহ এখন হিট করছে। হিজবুল্লাহর অ্যাটাকে প্রচুর হতাহতের খবর আসছে, কিন্তু এই পরিসংখ্যানটা কখনো সঠিকভাবে দেয়া যাবে না। এর প্রধান কারণ, ইসরায়েল কখনো সঠিকটাকে অ্যাডমিট করে না। তো হিজবুল্লাহর খেলা টানা চলছে। এর মধ্যে আপনারা জানেন যে কালকে হুতিরা ইরানের সাথে যুক্ত হয়ে ইসরায়েলে অনেকগুলো মিসাইল মেরেছে। আজকে একটি খবর আসছে যে ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছে একটি হুতিদের ড্রোন, ছোট আকারের একটি ড্রোন, এবং সেটা বিভিন্ন অঞ্চল ঘুরে হুতিকে পারফেক্ট করেছে। পরবর্তী সেটাকে দুটো প্যাট্রিয়ট মিসাইল দিয়ে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সে অল্প দামি ড্রোনটাকে ভূপাতিত করতে হয়েছে কাকে? ইসরায়েলকে। এক ধরেন একটা 1 লক্ষ টাকার ড্রোন, তাকে মারতে 1 কোটি টাকার ড্রোন মারা লাগলো, আরো বেশি হবে, 10 কোটি টাকার ধরেন একটা মিসাইল মারা লাগলো, এরকম। তো এই খেলাগুলো ইরান খেলছে তার মিত্রদের দিয়ে এবং নিজেও খেলছে, অল্প টাকায় বেশি টাকা ক্ষতি করা। তো বলা হচ্ছে যে মূল্যবান প্যাট্রিয়ট মিসাইল দিয়ে সেই ছোট্ট ড্রোনটাকে ইন্টারসেপ্ট করতে হয়েছে, অথচ তার মধ্যেই হিজবুল্লাহ যা নেওয়ার ড্রোন দিয়ে নিয়ে নিচ্ছে, মানে লোকেশন ট্র্যাক করে নিয়ে ফেলছে। তো
এই অবস্থার মধ্যে মোটামুটি নেতানিয়াহু বুঝতে পারছেন যে ইরান এবার মিশনটা অন্যভাবে শুরু করতে চায়। চারদিক থেকে ইরান তার প্রক্সি বাহিনীগুলো দিয়ে ইসরায়েলকে অ্যাটাক করার যে প্ল্যানটা করছে, ডোনাল্ড ট্রাম্প আপাতত ইসরায়েলকে রক্ষা করেছেন। কারণ ইরান 40 দিনের যুদ্ধেও হুতিদের এভাবে ব্যবহার করেনি। একদিন বোধহয় হুতিরা অ্যাটাক করেছিল, আর এবার অ্যাটাকটা ইরান করার সঙ্গে সঙ্গে হুতিরাও অ্যাটাক শুরু করেছে। বলা হচ্ছিল যে এটা আর একদিন দুদিন থাকলে ইরাক থেকেও অ্যাটাক শুরু হয়ে যেত। হিজবুল্লাহ তো অ্যাটাক করছেই, চতুর্মুখী অ্যাটাক। এখান থেকে মিস্টার নেতানিয়াহুকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাকে বললেন যে তোমাকে আমি নিষেধ করেছিলাম তুমি যুদ্ধটা করো না, ইরান তোমাকে মেরেছে, তুমি চুপ থাকো। পরবর্তী বিষয়টা আমরা দেখতাম, তুমি আমার কথা শোনোনি। তোমাকে এটুকু বলতে পারি, এই যুদ্ধ তুমি লড়তে পারো, আমার আপত্তি নেই, বাট তুমি যদি ইরানের সাথে পেরে না ওঠো, তুমি আমার সাহায্য চাইলে আমি তোমার পাশে দাঁড়াতে পারবো না। আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। তুমি ইন্ডিভিজুয়াল একটা দেশের প্রধানমন্ত্রী, তুমি যদি মনে করো যে তুমি যুদ্ধ করতে চাও করো, কিন্তু তুমি বিপদে পড়ে আমার সাহায্য চাইলে আমি সাহায্য করতে পারবো না। তার প্রধান কারণ, এমনিতেই আমার অবস্থা 12টা বেজে গেছে। পুরো আমেরিকায় যুদ্ধ চায় না, আমেরিকার এস্টাবলিশমেন্ট যুদ্ধ চায় না, পেন্টাগন যুদ্ধ চায় না, জনগণ যুদ্ধ চায় না। আমার জনপ্রিয়তা 80% মাইনাসে চলে গেছে। মধ্যবর্তী নির্বাচনে আমাকে 16 থেকে 20% মানুষ চায় কিনা সন্দেহ। এই অবস্থায় আমি আর তোমাকে টেনে নিতে পারবো না, তোমাকে বহন করতে পারবো না, সেই শক্তি আমার নাই। তুমি করো কি করবা সেটা তোমার বিষয়, কিন্তু মার খেয়ে তুমি আমার সাহায্য চাইলে আমি আসতে পারবো না। এরপর নেতানিয়াহু বেলুনের হাওয়া বের হয়ে গেলে কেমন হয় বুঝতে পারছেন তো, এরকম হয়ে গেছে। দর্শক, মাসুম ভাই ভারতের জন্য কিছু দোয়া করে দেন। আচ্ছা, দোয়া করে দেবো আজকে ভারতের জন্য। কি নরেন্দ্র মোদীর জন্য? কি হলো, ক্যামেরা বারবার আমাকে ছেড়ে দিচ্ছে কেন? মার্কিন যুক্তরাষ্ট্র তার একটি অহংকারের অ্যাটাকিং হেলিকপ্টার, নাম হলো অ্যাপাচি, এটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল। ইরান সেটাকে খেয়ে দিয়েছে। এখন প্রশ্ন করবেন যে ইরান এটা কিভাবে খেলো? ইরান কোনো মিসাইল মারেনি, ড্রোনও মারেনি, অটোমেটিক খেয়ে ফেলছে। এটিকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে খতম করেছে ইরান। আপনাদের মনে আছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে পাকিস্তান এই ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার ব্যবহার করে রাফেলকে সার্চ করেছিল। সেই প্রযুক্তি তুরস্ক দিয়েছিল পাকিস্তানকে। এখন যেটা হচ্ছে সেটা হলো, এই হরমুজ প্রণালীতে অ্যাপাচি হেলিকপ্টারটা ঢুকেছিল এবং এটাকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের মাধ্যমে এটা সিস্টেমকে লস করে দেয়, হ্যাক করে বা কোনোভাবে এটা লস করে দেয়। বিমানটা তার নির্ধারিত জিপিএস ভুলে যায়, লোকেশন ভুলে যায় এবং এটা কন্ট্রোলহীন হয়ে যায়। এটার স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। এটা যে কোনো কমান্ড দিবে সেই কমান্ড তার সক্ষমতা হারায়। ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেমটা এরকম হয়। ধরেন পাইলট এটিকে চালাবে, তার একটা জায়গায় বসে সে একটা জিপিএস কে ধরে এটা চলে। এত স্পিডে একটা বিমান যখন যায়, আপনি বলেন এই বিমানটাকে নিয়ন্ত্রণ পাইলট কিভাবে করে? তার স্ক্রিনে একটা সিস্টেম বসানো থাকে, সেই সিস্টেমে সেই রুট ধরে সেটাকে চলতে হয়। এটাকে যখন ব্ল্যাক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, এটা যেন আর চলার পথ খুঁজে পায় না, সিস্টেম লস হয়ে যায়, তখন এটা ভূপাতিত হওয়া ছাড়া বিকল্প পথ থাকে না। তো ঠিক অ্যাপাচির ক্ষেত্রে এমন কিছু হতে পারে, আবার বলছি হতে পারে, ধারণা করা হচ্ছে। কারণ এখন পর্যন্ত আমেরিকা বলেনি ইরান কোনো হামলা করেছে, আর ইরানও বলেনি তারা হামলা করেছে। প্রশ্ন উঠলো, আমেরিকা হরমুজে এসে আর ফিরতে পারছে না কেন? তাদের ডিস্ট্রয়ার এসছে, আগুন ধরে চলে গেছে। রণতরী এসছে, আগুন ধরে চলে গেছে। গ্রিস বন্দর এখন সেটা চিকিৎসা চলছে। রিফুয়েলিং ট্যাঙ্কার আসছে, সেটাও কট হয়ে গেছে। F-35 এসছে, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে, কোন রকম জরুরি অবতরণ করে এটা এই অঞ্চল ত্যাগ করেছে। MQ-9 রিপার আসছে, কয়েক দফা কয়েকটি ড্রোন
ভূপাতিত হয়ে গেছে। এবার অ্যাপাচি হেলিকপ্টার। অর্থাৎ আমেরিকা এই অঞ্চল থেকে তার যে অ্যাক্টিভিটিস, নজরদারি বা আক্রমণ ভাগ সাজানোর জন্য যার পরিকল্পনা, সেগুলো তার এই এয়ারক্রাফট দিয়ে তৈরি করছিল। আর যেগুলি হরমুজ প্রণালীতে ঢুকেছে কোনো না কোনো ভাবে, সেগুলো এইভাবে বিপদে পড়েছে, ওই যে বারমুডা ট্রায়াঙ্গেলের মতো। কোনো জাহাজ গেলে নিচে চলে যায়। তো হরমুজ প্রণালী এমন কি তাবিজ বসিয়ে রেখেছে ইরান, যেখানে আমেরিকা গিয়ে সুষ্ঠুভাবে আর ফিরে আসতে পারছে না। আমেরিকা আসলে বড় বেকায়দায় পড়ে গেছে। একদিকে তারা না পারছে হরমুজ প্রণালীর কন্ট্রোল নিতে, তারা অনেকদিন এখানে নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, কিন্তু ইরানের জাহাজ আসছে যাচ্ছে সবই করছে, দুই একটা জাহাজে আক্রমণ করা ছাড়া কিচ্ছু করতে পারেনি। তার মানে আমেরিকা যে নেভাল ব্লকেট করে ইরানকে চাপে ফেলতে গেছে, উল্টো তারা নিজে চাপে পড়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সাথে তার আলোচনা চলছে, আলোচনা শীঘ্রই শেষ হয়ে যাবে এবং দ্রুত একটা সমাধান হবে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প উভয়মুখী সংকটে আছে। একদিকে তার কথা শুনছে না ইরান, একদিকে তার কথা শুনছে না ইসরায়েল, একদিকে তার জনগণ বুঝে গেছে ট্রাম্প একটি অজনপ্রিয় যুদ্ধে নেমে তার জনপ্রিয়তাকে শেষ করে দিয়েছে। সবকিছু মিলে ট্রাম্পের অবস্থা এখন করুন। তিনি এখন ইরানকে বলছেন যে তুমি আর আক্রমণ করো না, আমি ইসরায়েলকে বুঝিয়েছি, আসো আমরা শান্তির দিকে হাঁটি। ট্রাম্পের অবশেষে মনে হলো শান্তির দিকে হাঁটার কথা। ইরান বলে দিয়েছে আমার 24 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দাও, আগে সবার আগে ফেরত। তুমি যে বলছো তোমার মিত্রদের, যেই গালফ কান্ট্রিকে তুমি ক্ষতিপূরণ হিসেবে আমার টাকা দেবা, তুমি দেয়ার কে? তাহলে প্রশ্ন হলো, তুমি আমার টাকাগুলি ওদেরকে দেবা, এই আক্রমণের আগে সেই টাকা তো আমার ছিল, তখন আমাকে দাওনি কেন? তোমার এই জুলুম আমি আর নেব না। আলোচনা যদি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে হয়, তোমাকে আমার 24 বিলিয়ন আমার জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে হবে। পাশাপাশি হরমুজ প্রণালী আমার কন্ট্রোলেই থাকবে, এখান থেকে আমরা টোল নেবই, কোনো ছাড় নেই। আর তোমার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইউরেনিয়াম ইস্যুতে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না, সেটা আরো 60 দিন পরে আলোচনা করো। আর ইউরেনিয়াম আমি কোনোভাবেই, তোমাকে দূরের কথা, কোনো রাষ্ট্রের হাতে দিতে রাজি নই। আর এই ঠিক এই বিষয়টি রাজি নই সঙ্গে যুক্ত হয়ে গেছে IAEA, যারা আন্তর্জাতিক পরমাণু গবেষণার প্রধান ব্যক্তিরা আছেন। তারা এখন বলছেন ইরান কি এই যুদ্ধবিরতির সময়ের মধ্যে কোনো নিউক্লিয়ার বানিয়ে ফেলছে কিনা, কারণ তাদের কাছে ইরানের ইউরেনিয়াম নিয়ে কোনো তথ্য নাই। কারণ ইরান IAEA এর সকল মেম্বারকে ইরানে প্রবেশ নিষেধ করে দিয়েছে, কারণ ইরান অভিযোগ করেছে এরা ইসরায়েল এবং আমেরিকার হয়ে কাজ করেছে, যে কারণে আমেরিকা এবং ইসরায়েল নিখুঁতভাবে তাদের নিউক্লিয়ার সাইটগুলোতে আক্রমণ করতে পেরেছে। এখান থেকে তথ্যগুলো তারা সেখানে লিক করে। এই কারণে ইরান IAEA কে আর ইরানে ঢুকতে দেবে না, যার ফলে তারা এখন আতঙ্কিত যে ইরান এই সময়টির মধ্যে নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেললো কিনা। সম্ভাবনা এটি সবচেয়ে বেশি। আর তাই আমেরিকা বারবারই বলছে তোমার ইউরেনিয়াম অন্য কাউকে দাও, লাগলে আমাকে দাও না অমুককে দাও, আমি দেখতে চাই তুমি ইউরেনিয়ামটা কোনো বোতলের মধ্যে ঢুকে বোমা বানাইছো কিনা, নাকি ইউরেনিয়ামটা তুমি এখনো রেখে দিছো তোমার পজিশন মতো, আমি এটা একটু কনফার্ম হতে চাই। কারণ আবার ইরান কেন বলছে আমি ইউরেনিয়াম নিয়ে কোনো কথা বলতে রাজি না, তার মানে ইরান ওইটাকে বোতলে ঢুকে ফেলছে, মানে বোমা হয়ে গেছে। এই ডাউটটা এখন সবার মাঝে। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।